ভিতরে এরকম একটা ক্ষোভ আসলো যে সে পাশ করলো, কিন্তু তাকে কেন ক্ষমতা দেওয়া হবে না? আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ক্ষমতা না দেওয়ায় দেশে আন্দোলনের শুরুতে আমি বরিশাল জেলায় চাকরি করি। এত কষ্ট করে চাকরিটা পাইলাম, এখন দেশ যদি না থাকে আমার চাকরি দিয়ে কি করব? মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার মনের ভিতরে খুব সাড়া জাগে, আমি যদি এই দেশের একজন সৈনিক হতে পারতাম, এটা আমার মনের খুব আকাঙ্ক্ষা ছিল। আমার নাম ইরাদত হোসেন, বাড়ি নোহাটা, থানা মোহাম্মদপুর, জেলা মাগুরা। ভারত থেকে ট্রেনিং শেষ করে আমি অস্ত্রসহ বীর প্রতীক গোলাম ইয়াকুব মিয়ার সঙ্গে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হই। তাতে মোহাম্মদপুর থানার যে যুদ্ধগুলো, অধিকাংশ যুদ্ধেই আমি অংশগ্রহণ করি। আমাদের ভিতরে দুইজন লিডার ছিলেন, একজন ছিলেন বীর প্রতীক গোলাম ইয়াকুব, দ্বিতীয়জন নূর মোস্তফা জামাই নামে পরিচিত। শালিকা থানায় কোনো মুক্তিযোদ্ধা না থাকার কারণে এখান থেকে আমাদেরকে দুইটা দলকে ভাগ করে এক দল শালিকা থানার দায়িত্বে দিয়ে দিল, এক দল মোহাম্মদপুর থানায়। তো আমার যে ভাগটা পড়ে গেল, আমি শালিকা থানার ভাগেই পড়ে গেলাম। তুমি এখান থেকে ঢাকায় যাবা, তোমার একটা গন্তব্যস্থান আছে। আমাদের কোনো গন্তব্যস্থান ছিল না। কোথায় থাকবো, কোথায় খাবো, আজকে কোথায় আছি, কালকে কোথায় থাকবো, কাউকে বলে থাকার কায়দা নেই। যেহেতু সেই জায়গা যদি সেনাবাহিনীর লোক, রাজাকারের লোক টের পেয়ে যায়, আমার যেমন গোয়েন্দা আছে তাদেরও তো গোয়েন্দা ছিল। তাই আমরা দেখাইছি পায়, মারিছি মাথায়, বলেছি যাবো, থাকবো ফুলবাড়ি, আমরা রয়েছি যে বিনোদপুর। এর ভিতর দিয়ে যখন আক্রমণ হয়েছে, সেই আক্রমণের প্রতিহতও করতে হয়েছে। দেখা গেল খালি পেট, ক্ষুধা পেট, গামছা আমরা সেই সময় দুইখানা রাখতাম, একখানা গামছা মাথায় বান্ধা, একখানা পেটে জোরে কষে। তখন তো আর বেল্ট পরার সিস্টেম ছিল না, তখন তো আমাদের আলাদা কোনো ড্রেস ছিল না, তখন লুঙ্গি ভরে লুঙ্গি উল্টোই নিয়ে আর মাজায় গামছা কষে তয় আমরা এই সমস্ত কাজ করেছি। এগুলো প্রকৃতপক্ষে সত্য কথাই। যারা মুক্তিযোদ্ধা ছিল ঘরে বসে মুক্তিযোদ্ধা হতে পারে না, তারা ফিল্ডেই বেড়েছে। আমরা যে ভারতে গেছিলাম, আমাদেরকে আর্টিলারি হিসাবে ভারত থেকে লেখা হয়েছিল। তো তাতে আমাদের অস্ত্র মালয়েশিয়া ক্যাম্পে জমা নিল না, আমাদের অস্ত্র জমা দিতে হবে ক্যান্টনমেন্ট। আমরা চলে গেলাম ক্যান্টনমেন্টে। তখন আমাদের বলল যে আপনারা বিডিআর হেডকোয়ার্টার জুমজুমপুর যেয়ে আপনাদের কাগজপত্র জমা দেন এবং অস্ত্র নিয়ে যান। সেখানে গেলে আমাদেরকে রেগুলার ফোর্স হিসাবে আমাদের বেতন দিতে লাগলো এবং বলল আপনারা এই বিডিআরের রেগুলার ফোর্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশে ফিরে আসার পর বলল যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, বিডিআরে নূতন কোনো নিয়োগ থাকবে না,
তখন আমাদেরকে ওখান থেকে কাগজপত্র নিয়ে আমি আমার সেই পুরনো সাবেক চাকরিতে বরিশাল জেলায় যোগদান করি এবং নিয়মিত আমি চাকরি করে যাই। কিছুদিন পরে ঘোষণা হলো এদেরকে কিছু ভাতা প্রদান করা হবে। পরবর্তীতে যখন ভাতা আসলো তখন দেখলাম যে আমার নাম নাই। তখন আমি দরখাস্ত করলাম। পুলিশ হেডকোয়ার্টারে আমার জানা আছে যে আমি যে ৯ মাস অ্যাবসেন্ট ছিলাম, এজন্য আমাকে ৯ মাসের পুনরায় বেতনও দিয়ে দিল। তখন আমি বুঝলাম যে আমি তো মুক্তিযোদ্ধা আছি, আর আমার সমস্যা নাই, পুলিশ ডিপার্টমেন্ট তো আমার কথা লিখেই দেবে। কিন্তু পুলিশ হেডকোয়ার্টার থেকে লিখে এটা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয় নাই। এখন মন্ত্রণালয় থেকে আমার নামে কোনো ভাতা ইস্যু হয় না। তখন আমি জিজ্ঞেস করলাম, বললো যে পর্যায়ক্রমে হবে, পর্যায়ক্রমে হবে। এইভাবে মুক্তিযোদ্ধাদের ভাতা ১৫০০ টাকা করা হলো। তখনও আমি দৌড়দৌড়ি করলাম, চাকরি করি, সবসময় যাইতে পারি না। তখন আমার নাম গেজেটভুক্ত হলো না। (২০০৩) সালে এইরকম একটা সংবাদ হলো যে তোমরা দরখাস্ত করো। সরাসরি এই দরখাস্তগুলো জমা হবে মন্ত্রণালয়ে। আমিও সরাসরি যেয়ে মন্ত্রণালয়ে জমা দিলাম। মোহাম্মদপুর থানায় প্রায় ৬০০ লোকের বা ৭০০ লোকের লিস্ট হয়ে গেল। এটা যাচাই বাছাই করে আমাদের হবে। কিন্তু মোহাম্মদপুর থানায় যাচাই বাছাই শেষ হলো না। একদল হাইকোর্ট করল এবং সেই যাচাই বাছাইটা স্থগিত হয়ে গেল। এর সময় বাংলাদেশের অন্যান্য থানায়, জেলায় যাচাই বাছাই করে রিপোর্ট দিয়ে দিল তারা এখন পুরোপুরি ভাতা প্রাপ্ত হয়ে গেছে, গেজেটভুক্ত হয়ে গেছে। তখন আমরা কয়েকজন মিলে হাইকোর্টে একটা কেস করলাম। হাইকোর্টের থেকে এই কেসটা প্রায় ৫ বৎসর ঘুরলো। হাইকোর্ট মন্ত্রণালয়কে লিখল যে কেন এদের জেনুইন কাগজপত্র থাকা সত্ত্বেও কেন এদেরকে গেজেটভুক্ত করা হচ্ছে না। এ ব্যাপারে যখন মন্ত্রীর উপরে শোকেস করা হলো, তখন মন্ত্রী আমাদের কাগজপত্র নিয়ে আমাদেরকে ঢাকায় ডাকলো। আমাদের যে সাক্ষী শপথ কাগজপত্র দেখে এই 11 জন কেসের 9 জন বাদ হয়ে গেল। 2 জন আমরা এতে পাশ করে গেলাম। আমরা জেনুইন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা সযোদ্ধা, সরাসরি যুদ্ধ করেছি। তারা সিল সই করে আমার কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠায় দিল। মন্ত্রণালয়ে গেলে বলল যে হ্যাঁ, আপনার কাগজ আসছে, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপনাকে গেজেট করা হবে, আপনি চলে যান। এইভাবে আমি মন্ত্রণালয় 3-4 বার 5 বার গেছি। মন্ত্রণালয় একই কথা বলে, আপনাকে গেজেটভুক্ত করা হবে, আপনার পক্ষে রায় আসছে। কিন্তু এই আমাকে গেজেটভুক্ত করা হচ্ছে না, আমি সরকারের কোনো প্রতিদান পাচ্ছি না। এখন আমার বয়স প্রায় 74 বছর চলে। এখন আমি খুব অসহায়, অর্থনৈতিক দিক দিয়ে খুবই সমস্যা। আমি কিছু গরু পালি, এতে কিছু মুনাফা হয়, অল্প কিছু পেনশনের টাকা পাই, তাতে কিছু চলে।
কিছু হাঁস মুরগি পালি, এই দিয়ে কোনো রকম আমার দিনটা চলছে। তোমাকে বোঝানোর জন্য এই হলো কর্নেল উসমানী, ওই সময় উসমানী সমস্ত সার্টিফিকেট দিয়েছে, মোট মুক্তিযোদ্ধার প্রধান অধিনায়ক ছিল। আমি ইস্ট পাকিস্তান পুলিশ ছিলাম। 21/4/1970 সালে আমি চাকরিতে যোগদান করি। আমি ভারতে যখন থাকি G4A কোম্পানিতে 8 নম্বর সেক্টরে আমরা ছিলাম। আমাদের সাংকেতিক নাম্বার ছিল লাউডুগা। এখানে বীর প্রতীক গুলাম ইয়াকুব সাহেব সে আমাকে সার্টিফিকেট দিয়ে গেছে, আমি তার সঙ্গে যুদ্ধ বিগ্রহ করেছি। থানা কমান্ডার আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের 337 পৃষ্ঠায় আমার জীবনী ইতিহাস আছে। খুলনা বিভাগে মোট 65 জন পুলিশ লিস্টভুক্ত ছিল মুক্তিযোদ্ধা হিসাবে, তার ভিতরে 8 নম্বরে আমার নাম রয়ে গেছে। বিডিআর হেডকোয়ার্টারে আমি যে ছিলাম সেখান থেকে আমাকে রিলিজ হয়ে পুলিশ ডিপার্টমেন্টে পাঠানো রয়েছে। এখানে থাকাকালীন আমি যে বেতন পাইছি 75 টাকা, এখানে থাকতে আমার SLR নাম্বার ছিল 228। আমি মোট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংঘের নূর মোস্তফার 2 নম্বর কমান্ডিং আমি ছিলাম, আর আমি ভাতা পাই না। হ্যাঁ, অনেকে টাকা পয়সা চাইছে, কিন্তু আমি টাকা পয়সা কাউকে দেই নেই। যার ফলে দেই নেই বিদায় হাইকোর্ট করতে হয়েছে, এবং হাইকোর্ট করে তাতে কোর্টে কিছু টাকা পয়সা খরচ হয়, উকিল ব্যারিস্টারের কিছু টাকা পয়সা খরচ হয়, ঢাকায় যাওয়া আসা কিছু খরচ হয়। এ ব্যাপারে আমার খরচ বরচ হয়েছে। অনেকেই এরকম দাবি করেছে যে এত টাকা দিলে। তখন আমার মনের একটা শক্তি ছিল, বল ছিল, যে আমি তো জেনুইন যুদ্ধ করেছি। আমি জেনুইন যুদ্ধ করে আমি টাকা দিয়ে কেন মুক্তিযুদ্ধ হব? এটা তো আমার মনের দুর্বলতা। যারা টাকা পয়সা দিয়েছে তারা পানিও খায়নি এই মুক্তিযোদ্ধাকে। তারা দেশের বাইরে ছিল, তারা কেউ খুলনায় ছিল, মিলি চাকরি করেছে, এই রকম তারাও মুক্তিযোদ্ধা হয়ে বসে রয়েছে। তারা অস্ত্র নামও জানে নাই, এইরকম একটি রাত্রিও পরবাস করে নাই। একজন মুক্তিযোদ্ধাকে তারা পানিও খাওয়ায়নি, ভাতও খাওয়ায়নি। হ্যাঁ, তাহলে তারাও মুক্তিযোদ্ধা হোক। অস্ত্র ধরে নাই, কিন্তু তাকে সহযোগিতা করেছে, তার নৌকো চালাইছে, একজন অসুস্থ হলে তাকে সেবা করেছে, কিন্তু তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছে। কিন্তু আজকে যদি আমি কিছু টাকা পয়সা খরচ করতাম, ওই দালালগেরে টাকা দিতাম, আমার একটাই অহংকার ছিল যে আমি তো প্রকৃত যুদ্ধাই করেছি, তা আমি কেন টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হতে যাব? এই কারণে আমি হতে পারিনি। আমি যদিও পুলিশে ছিলাম, কিন্তু সবাই তো আর পুলিশের লোক মুক্তিযুদ্ধ ছিল না। 15 দিন 1 মাস ট্রেনিং করে অস্ত্রটা শুধু ফুটানো শিখিয়ে তারপরে আমাদেরকে ছেড়ে দিয়েছে। এক্সপ্লোসিভ গ্রেনেড এ কী করে করতে হয় শুধু জাস্ট এটা আমাদেরকে দেখাই দিয়েছে। আমরা যখন মোহাম্মদপুর থানা আমরা আক্রমণের জন্য যাই, তখন মোহাম্মদপুর থেকে 5 মাইল দূরে আমরা রাস্তায় কাইটে কাইটে গাছ ফেলে দিছি। এই মাগুরার থেকে আসলে মোহাম্মদপুর হয়ে আসবে, তারা বিনোদপুর হয়ে আসবে, পথে কয়েকটা গাছ ফেলে দিছি। কোনো জায়গায় ব্রিজ উড়াই দিছি। এই ব্রিজ উড়ানোর পর ওরা তো এই গাড়ি নিয়ে আর আসতে পারবে না। তখন ওরা যদি হাঁটে আসে তাহলে ওদেরকে আমরা আক্রমণ করে শোয়াই দিতে পারবো, ওরা দৌড়ে হয়ে পালায় যেতে পারবে না।
দুঃখের বেদনা শেষ হয় না। এই 9 মাসের ঘটনা, কত জায়গা কত রকম ফ্রন্টে পড়ে গেছি, কত ফ্রন্টে যুদ্ধ করেছি, কত জায়গায় আমার পাশের ভাই মারা গেছে, তার লাশকে কাট করে সরাই নিয়ে তার বুকের উপরে এলএমজি রেখে সামনে যুদ্ধ করতে হয়েছে। কত দূর মন মানসিকতা হলে একটা লাশকে তার উপর ব্যারেল দিয়ে অস্ত্র রেখে যুদ্ধ করা, এটা একটা মর্মান্তিক দৃশ্য, যা না দেখালে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যারা যুদ্ধ করেছে তারা ছাড়া এই জিনিস কাউকে বোঝানো যাবে না। একটা দিন যায়নি, খাওয়ার কোনো ঠিক ছিল না, গোসল করার কোনো ঠিক ছিল না, কাপড় চুপড়ি কোনো ঠিক ছিল না। আমরা এইভাবে দিন রাত্রি কিভাবে আমাদের দেশ মুক্ত হবে, এই আমাদের সাধনা, এই আমাদের ধ্যান, এইভাবেই আমরা চলেছি। তারপরেও তার মূল্যায়ন, হ্যাঁ, কেন যদি মূল্যায়ন হতো তাহলে আমরা সার্থক হতাম। আমার তো ভবিষ্যৎ সবই শেষ। আমার আওলাদ, আমার বংশ, এরা যাতে ভবিষ্যৎ এই গেজেটটা হয়, তাহলে তারা বলতে পারবে যে আমার দাদা, আমার চাচা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল, এই তার সার্টিফিকেটটা, এই তার গেজেট নাম্বার। তাই আমি দাবি করি সরকারের কাছে, যাতে আমার জেনুইন সত্য ঘটনাটা যাচাই বাছাই করে আমাকে মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত করা হোক।